আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবে না। সকালে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে এসব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সংকট দূর করতে এখন প্রয়োজন নির্বাচন। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমেই বাড়বে শক্তি, দূর হবে সংকট। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। কাউন্সিলে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারাও। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড, তারা জামিন পাচ্ছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হবে বলে সাবধান করেন সম্মেলনের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। মির্জা ফখরুল শুক্রবার আমন্ত্রণপত্র পেয়েছেন বলে বিএনপির প্রেস উইং থেকে জানিয়েছে। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। বার্ষিক এই ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস.এম. জাহিদ হোসেন। বলেন, পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরিলেবন রোডের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ক্লিনিকে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পরিচালনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে পুরো সময় জুড়ে আছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আজকে যে হসপিটালটাকে ভর্তি করা হয়েছে, এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে, এটি আপনারা জানেন। এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। তবে এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই
যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। রাজনৈতিক সংকট দেখলে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী রোডম্যাপ হয়ে গেলে সকলে নিরাপদ বোধ করবেন, আর রাজনৈতিক নিশ্চয়তা থাকলে বিনিয়োগ বাড়বে বলেও আশা তার। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এনআরবি ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো এত শাখা বিশ্বের অন্য কোনো রাজনৈতিক দলে নেই। কোনো অতিথি বিদেশে গেলে বিমানবন্দরের অভ্যর্থনা, মিছিল, মিটিং দেশের ভাবমূর্তিতে ভাটা ফেলে। গত 4 মাসে বাংলাদেশকে নিয়ে প্রচুর নেগেটিভ নিউজ বিশ্ব দরবারে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এর জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করেন। কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম শোনার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। গত 4 মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। রাজনৈতিক সংকটের কারণে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাড়াতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। খুব দ্রুততম সময়ের মধ্যে একটি রোডম্যাপের মাধ্যমে নির্বাচন দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল, যার ফলে মানুষ ব্যাংকের উপর আস্থা হারিয়েছে বলেও উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে। যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। দেশে এখনো 4 মাসের রিজার্ভ হাতে আছে, তাই আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বেড়ে গেছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। তার উপরে নির্ভর করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে সিলেটে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন জানিয়ে সিএসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো ধাপ, যেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন সিএসি। এছাড়া পর্যায়ক্রমে সকল প্রবাসীকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছেন তিনি। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো এটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। তো এটা তো ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল, আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আর একটা বিশেষ দলের কথা বলছেন, সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব।
এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির সরকারের কৌশলে চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এনবিআরের সংস্কারকে এগিয়ে নেওয়া বেশি জরুরি। এছাড়া কর ফাঁকি রোধে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। অন্যের বাসায় কাজ করে সন্তানের চিকিৎসা খরচ জুগিয়ে চলেছেন কুলসুম বেগম। হাসপাতালে ভর্তি ছেলের জন্য প্রতিদিন শুধু ওষুধ খরচ গুনতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। এখন ঋণের টাকায় চলছে সন্তানের চিকিৎসা। 5,000-6,000 টাকার ওষুধ লাগে প্রতিটা দিনই। 500 করে বাড়াতে একজনের টাকা উঠাই আর তারপরে দেয়। জীবন রক্ষাকারী ওষুধের উপর বাড়তি ভ্যাট আরোপের খবরে হতাশ সাধারণ ভোক্তারা। নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা এসব মানুষেরা এখন কাটছাট করতে বাধ্য হচ্ছেন বাজারের তালিকাও। ইনকামের সাথে খরচের যে সামঞ্জস্যতা, এটা মোটে ঠিক না। শতাধিক ভোগ্যপণ্য ও সেবার উপর কর আরোপ করেছে সরকার। নিত্যদিনের রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে নাস্তার টেবিলের বিস্কুট, আপেল কিংবা নাশপাতির খরচও বাড়বে। মুঠোফোনে দরকারি কথা কিংবা ইন্টারনেট ব্যবহার, তাতেও শান্তি নেই। 100 টাকা রিচার্জ করলে কর বাবদ চলে যাবে 30 টাকা। চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও দিতে হবে বাড়তি ভ্যাট। অনলাইন ভিত্তিক সার্ভিস বা মোবাইল ফোনের টক টাইমের উপরে অথবা ব্রডব্যান্ড সার্ভিস অথবা টেলিফোনের উপরে এই জায়গাগুলোকে সরকার বাদ দিতে পারতেন, এবং এটিকে অন্তর্ভুক্ত করা থেকে বোঝাই যায় যে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এটি করছেন। শুধু রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন সিপিডির এই গবেষক। এমন প্রচুর কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয়, কর জালের বাইরে রয়ে গিয়েছেন শুধুমাত্র এনবিআরের সক্ষমতার অভাবে অথবা এনবিআরের অভ্যন্তরস্থ দুর্নীতি বা অন্যান্য সমস্যার কারণে এর অনেক কিছুই কর আদায় কাঠামোর ভিতরে ঢুকছে না, যে জায়গাটিতে সরকারের নজর দেওয়া দরকার। সাধারণ মানুষকে চাপ কম দিয়ে রাজস্ব আয় বৃদ্ধিতে এনবিআরকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও হুট করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য দেশের মানুষের জন্য আত্মঘাতী হবে, এমনটি জানিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই বলছে, এই সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে উস্কে দেবে এবং বিনিয়োগের জন্য নেতিবাচক হবে। শনিবার দুপুরে মতিঝিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে উদ্বেগ জানায় সংগঠনটি। হাসানুল শাওনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সেই চাপ দিন দিন বাড়ছে। এমন বাস্তবতা সত্ত্বেও চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় বসল বাড়তি করের বোঝা। ডিসিসিআই বলছে, সরকারের এমন সিদ্ধান্ত সংকট আরও বাড়াবে এবং চাপে পড়বে সার্বিক অর্থনীতি। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল, অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। করের ক্ষেত্রে সরকারের নীতি এবং করের হার ঘন ঘন পরিবর্তন হচ্ছে জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি আরও বলেন, এভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিপদে ফেলা হচ্ছে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য 20% সরকারি ব্যয় কমানোরও আহ্বান জানায় ঢাকা চেম্বার। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ভ্যাট বৃদ্ধি গরিবের পেটে লাথি মারার শামিল উল্লেখ করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল এবং ট্রাক সেলের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার পরিচালনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা জানতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করে জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন বিষয়ে রিকশা চালকদের কথা শোনেন নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন বাদ দিয়ে ছল চাতুরের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা 15 জানুয়ারির মধ্যেই
একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই, যেই ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ হয়েছিল তাদের প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম লেখা থাকতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, তাদের বিরুদ্ধে স্পষ্ট আওয়াজ থাকতে হবে। এদিকে ভ্যাট বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনার নেওয়া IMF এর ঋণের বোঝা দেশের সাধারণ মানুষের ঘাড়ে চাপানো যাবে না। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান তিনি। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাকসেল এই মুহূর্তে চালু করতে হবে। বিদেশে $234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন অভিযোগ করেন, যারা তড়িঘড়ি করে নির্বাচন চাইছে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় না। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। চট্টগ্রামে ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে সাধারণের মাঝে লিফলেট বিতরণকে ঘিরে সমন্বয়কদের একটি পক্ষে নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে জুলাই ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরের ওয়াসা মোড়ে একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাহমুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেখানে সমন্বয়কদের একটি পক্ষে নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেন সমন্বয়ক রাসেল আহমেদ। পরে দুপক্ষের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। এই ঘটনার নিন্দা জানিয়ে রাত 8:30টায় নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ ডট গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন তিনি। মুন্সিগঞ্জের শ্রীনগরে মারামারির মামলায় আটকের পর থানা থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে শনিবার রাত 9টায় উপজেলার সদরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ঘটনার পর প্রত্যাহার করা হয়েছে শ্রীনগর থানার ওসি কায়ুমউদ্দিন চৌধুরীকে। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে মারামারির মামলার এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। রাত 10টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে আটককৃতকে ছিনিয়ে নেয় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী। আগামী মার্চ মাসের মধ্যে সারা দেশে 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার দুপুরে রাজধানীর বনানী BRTA কার্যালয়ে নিরাপদ সড়ক সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি। কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না। এছাড়া গাড়ির ফিটনেস সনদ প্রদান ও গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। বলেন, দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা কাটিয়ে আগামী মার্চের মধ্যে 4.5 লাখ লাইসেন্স প্রদান করা হবে। 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখা সময় হবে, তখন BRTA থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকায় ছিনতাই সহ পেশাদার অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করতে পুলিশ এই বিশেষ অভিযান চালায়। যে 40 জনকে গ্রেফতার করা হয়েছে তারা ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত। মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য, বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
হাজারো মানুষের রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হলেও কিছু মানুষ দ্রুত সেটি ভুলে যেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হলে 2013 এবং 2024-এর শহীদদের স্মরণে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা সেমিনারে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের কথা চিন্তা করলেও দেশের কথা কেউ ভাবে না। আর স্বৈরাচার শেখ হাসিনা দেশে জঙ্গিবাদের নামে ইসলামী দলগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। তারাও ভুলে গেছে যে কত মানুষের রক্তের উপর দিয়ে, কত তরুণের রক্তের উপর দিয়ে তারা এই পরিবর্তন, এই ফ্যাসিবাদ দানব শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। তারা ভুলে গেছে। তারা মনে হয় অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। নারায়ণগঞ্জকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার উপর জোর দিয়েছেন স্থানীয় রাজনীতিক ও বিশিষ্টজনরা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সন্ত্রাস, চাঁদাবাজ, যানজট, হকার মুক্ত ফুটপাত সহ বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে আমার নারায়ণগঞ্জ ব্যানারে আমরা কেমন নারায়ণগঞ্জ চাই বিষয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, 5 অগাস্টের পর দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাই দলমত নির্বিশেষে সুন্দর নগর গড়তে সবাইকে কাজ করতে হবে। বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মাইনুদ্দিন এবং বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। এবারে প্রবাসের খবর। কাতারে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্যোগে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানিয়েছেন, দোহার একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রশিদ চৌধুরী, জুবের আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবং প্রকৌশলী কামরুল আহসান মিয়া সহ আরও অনেকেই। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আল হেরা শিল্পী গোষ্ঠীর সদস্যরা। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।